যেসব তথ্য আসছে সেগুলো লোমহর্ষ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বললেন মির্জা ফখরুল। এদিকে শিক্ষার্থীদের ওপর শক্তি প্রয়োগ মানবাধিকার লঙ্ঘন, প্রয়োজনে ম্যান্ডেট দিয়ে পদক্ষেপ নিতে প্রস্তুত জাতিসংঘ। জানাবো কয়েক মন্ত্রীর ব্যর্থতা নিয়ে আওয়ামী লীগ ও শরিকদের মধ্যে তোলপাড়। এবং সর্বশেষ জানাবো বিএনপি জামায়াত বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করতে আমাদের উপর থাবা দিয়েছে বললেন প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যেসব তথ্য আসছে সেগুলো লোমহর্ষ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বললেন মির্জা ফখরুল। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে সরকারকে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানালেও সরকার কর্ণপাত করছে না, বরং 3 দিন মানবাধিকার লঙ্ঘনের মাত্রা বাড়িয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, নিয়ন্ত্রিত গণমাধ্যম, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং ভয় ভীতির কারণে দেশব্যাপী সরকারের নির্মম নির্দয় অত্যাচার ও নিপীড়নের সব তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হচ্ছে না। তবে বিভিন্নভাবে যেসব তথ্য আসছে সেগুলো রীতিমতো লোমহর্ষ এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, আগে এসব অন্যায়, অত্যাচার, আটক, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ করা হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী আওয়ামী ভোটারবিহীন সরকার তা কর্ণপাত করেনি। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সরকারের এসব মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে প্রতিবাদ করে তা বন্ধ করার আহ্বান জানালেও সরকার তা অব্যাহত রেখেছে এবং দিন দিন তা বৃদ্ধি করছে। এ সময় তিনি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, জামায়াতের সাধারণ সম্পাদক গোলাম পরোয়ারকে আবারও 5 দিনের রিমান্ড নেওয়ার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তিনি বলেন, বারবার রিমান্ড নেওয়া এবং রিমান্ডে অমানবিক নির্যাতন সংবিধান বিরোধী। সর্বোচ্চ আদালতে এ ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। মির্জা ফখরুল বলেন, আন্দোলনের কারণে সাধারণ ছাত্র জনতা এবং বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের কারফিউ চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ব্লক রেইড করে গ্রেফতার করা হচ্ছে। অনেককে তুলে নিয়ে গেলেও তাদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আটকের 24 ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করার বাধ্যবাধকতা থাকলেও অনেকে 4 থেকে 5 দিন বা এরও বেশি সময় পর আদালতে নেওয়া হচ্ছে। রিমান্ডে নিয়ে নেতাকর্মীদের উপর অমানসিক ও অমানবিক নির্যাতন চালানো হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, শিক্ষার্থী বা নেতাকর্মীদের আটক করতে বাসাবাড়িতে অভিযানের নামে পরিবারের সদস্যদের সঙ্গেও অশালীন আচরণ এবং বাসার আসবাব ভাঙচুর করা হচ্ছে। নেতাকর্মীদের বাসায় না পেয়ে পরিবারের সদস্যদের আটক করা হচ্ছে। সরকারের নির্দেশে মৃতদের ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তন করা হচ্ছে বলে অনেক ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে। চলমান আন্দোলনে সরকার ঘোষিত নিহতদের নাম ও সংখ্যা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি আরো বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদে নিহতের সংখ্যা অনেক বেশি। দেশে বিদেশে সব নাগরিক দেখার পরও রংপুরে আবু সাইদের মৃত্যুকে গুলিতে নয়, ইটের আঘাতে মৃত্যু বলা হচ্ছে। মির্জা ফখরুল বলেন, সব দায় নিয়ে সরকারের উচিত জনদাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে পদত্যাগ করা। তিনি গ্রেফতার করা সব শিক্ষার্থী ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, রিমান্ডে নির্যাতন বন্ধ, নিঃশর্ত মুক্তি এবং গোয়েন্দা পুলিশ কর্তৃক তুলে নিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত সন্ধান না পাওয়া নিখোঁজ ব্যক্তিদের জনসমক্ষে হাজির করার আহ্বান জানান। শিক্ষার্থীদের উপর শক্তি প্রয়োগ মানবাধিকার লঙ্ঘন, প্রয়োজনে ম্যান্ডেট দিয়ে পদক্ষেপ নিতে প্রস্তুত জাতিসংঘ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরাও আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত। ব্রিফিংয়ে প্রথম তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন, এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। শুরুতে এই বিবৃতিতে তিনি সব রকম সহিংসতা দ্রুত, স্বচ্ছ এবং পক্ষপাতিত্বহীন তদন্তের দাবি পূর্ণ ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। ডুজারিক বলেন, বাংলাদেশের ইস্যুতে আমাদের কাছে আপডেট আছে। আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হয় বিশেষ অবহতি এবং তিনি শান্ত ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান পূর্ণ ব্যক্ত করেছেন। বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতারের বিষয়ে
উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি। এ সময় ডুজারিক বলেন, নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরাও। এ বিষয়ে রাজধানী ঢাকা এবং নিউ ইয়র্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনা পাঠানো শীর্ষস্থানীয় একটি দেশ হিসেবে বাংলাদেশের প্রতি আমরা মানবাধিকারের প্রতি সম্মান ও সমুন্নত রাখার আহ্বান জানাই। বাংলাদেশের ভেতর জাতিসংঘের চিহ্ন সম্বলিত কোনো যানবাহন আর ব্যবহার করা হচ্ছে না বলে বাংলাদেশ সরকারের বিবৃতি আমরা পেয়েছি। আমরা এটা স্মরণ করিয়ে দিতে চাই এবং আবারও বলতে চাই যে জাতিসংঘের সেনা ও পুলিশ দিয়ে অবদান রাখা দেশগুলো শুধু তখনই জাতিসংঘ চিহ্নিত এবং জাতিসংঘের চিহ্ন সম্বলিত সরঞ্জাম ব্যবহার করতে পারে যখন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের অধীনে তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কোনো ম্যান্ডেটেড কাজ করতে দেওয়া হয়। তখন ডুজারিকের বিবৃতির পর শুরু হয় প্রশ্নোত্তর। এ সময় একজন সাংবাদিক তাকে বাংলাদেশের পরিস্থিতি, সন্ত্রাসী কর্মকাণ্ডের বর্ণনা দিতে থাকেন। তাতে বিরক্ত প্রকাশ করেন স্টিফেন ডুজারিক। এর আগের দিন এক ব্রিফিং এ ওই সাংবাদিককে ডুজারিক তার প্রশ্নের মাঝপথে থামিয়ে দিয়েছিলেন। ডুজারিক তাকে বলেছিলেন, আমি বক্তব্য শুনতে চাই না, আপনার প্রশ্ন করুন। সোমবারও একই রকম অবস্থার অবতারণা হয়। ওই সাংবাদিককে থামিয়ে দিয়ে তিনি বলেন, আমি পরিস্থিতি সম্পর্কে জানি, আমি আপনাকে 10 সেকেন্ডের বক্তব্য দেওয়ার জন্য দেব না, আমি প্রশ্ন শুনতে চাই। ওই সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশ সরকার পূর্ণ ব্যক্ত করেছে যেসব হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ন্যায় বিচার করা হবে পক্ষপাতিত্বহীন এবং বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে। বাংলাদেশ আহ্বান। ওই সাংবাদিকের প্রশ্ন শেষ না হতেই তাকে থামিয়ে দেন ডুজারিক। তিনি বলেন, নো স্যার, আমি পরিস্থিতি সম্পর্কে জানি, আমি আপনাকে বক্তব্য দেওয়ার জন্য 10 সেকেন্ড সময় দেব না, প্রশ্ন চাই। এ সময় সাংবাদিক বলেন, এসব পদক্ষেপের প্রেক্ষিতে আপনার পর্যবেক্ষণকে? জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আমাদের পর্যবেক্ষণ হলো ঠিক 2 মিনিট আগে যেটা বলেছে সেটা। তাতে সব রকম সহিংস ঘটনা যথাযথ তদন্ত হতে হবে স্বচ্ছতার সঙ্গে এবং পক্ষপাতিত্বহীন ভাবে। এসব সহিংসতায় জড়িতদের সবাইকে জবাবদিহিতায় আনতে হবে। এই পর্যায়ে ওই সাংবাদিক আবারও জানতে চান, আমার আরো জানার আছে, সেনাবাহিনী মোতায়েনের পর ঢাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, সরকারি বেসরকারি সম্পদের ভয়াবহ ধ্বংসলীলা বিষয়ে প্রকাশিত হয়েছে। এরকম একটি ভয়াবহ ক্ষতির বিষয়ে বাংলাদেশকে কি কোনো সহায়তা দেবে জাতিসংঘ? জবাবে ডুজারিক বলেন, সংকটের সময় যে কোনো দেশকে আমরা সবসময় সংলাপে সহায়তা করতে প্রস্তুত। বিশ্বের কোথাও প্রতিবাদ বিক্ষোভের সময় যেসব মানুষ দুঃখজনকভাবে তাদের সম্পদ হারান অথবা পরিবারের সদস্যদের হারান, তাদের ক্ষতিপূরণ দেওয়ার কোনো স্কিমের সঙ্গে জাতিসংঘ জড়িত নয়। আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে অন্য একজন সাংবাদিক জানতে চান, আপনি একটু আগে যে বিবৃতি দিয়েছেন তার জন্য ধন্যবাদ। বাংলাদেশ ইস্যুতে আমার 3টি প্রশ্ন আছে, তা খুব দ্রুত হবে। বাংলাদেশের তরুণ নিরাপরাধ জনগণের বিরুদ্ধে গুলি করে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জোরপূর্বক বিবৃতি দেওয়ার কৌশল চালাচ্ছে আইন প্রয়োগকারী এজেন্সি। এতে তাদের ভূমিকায় বিশ্ব জাতিসংঘ মহাসচিবের পর্যবেক্ষণকে? জবাবে স্টিফেন ডুজারিক বলেন, মুশকিল, আমি পুনরাবৃত্তি করছি। জাতিসংঘ মহাসচিব বলেছেন, বাংলাদেশ নিরাপত্তা রক্ষাকারীরা অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে, মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য রিপোর্ট আছে। এসব রিপোর্টে উদ্বেগ জানিয়েছে মহাসচিব। এসব নিয়ম লঙ্ঘনের সঙ্গে যারা জড়িত তাদেরকে জবাবদিহিতার আনার আহ্বান জানিয়েছেন তিনি। আপনার দ্বিতীয় প্রশ্নকে? মুশফিক বলেন, এই একই বাহিনী অন্য দেশগুলোর সাথে জাতিসংঘের পতাকা কালে এসব লোকদের নিয়ে তিনি স্বস্তি প্রকাশ করেন। এই প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, এটা পরিষ্কার যে আমরা বাংলাদেশের উপর এবং বাংলাদেশের শান্তিরক্ষীদের উপর নির্ভর করি। তারা মানবাধিকার সমন্বিত রাখতে এবং এর সম্মানার্থে শান্তিরক্ষী মিশনগুলোতে কাজ করে চলেছেন। আপনার শেষ প্রশ্নকে? মুশফিক বলেন, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান বলেছেন তার অফিস তাদের তদন্তে সহায়তা করতে প্রস্তুত। মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো আন্তর্জাতিক বিজ্ঞজন এবং নোবেল বিজয়ীরা পরিস্থিতিতে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি জানিয়ে আসছে। এ প্রেক্ষিতে মহাসচিবকে ব্যবস্থা নিতে কতটা তথ্য প্রমাণ প্রয়োজন হবে? এ প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, ম্যান্ডেটের অধীনে সবসময় ব্যবস্থা নিতে প্রস্তুত জাতিসংঘ মহাসচিব। কয়েক মন্ত্রীর ব্যর্থতা নিয়ে আওয়ামী লীগ ও শরিকদের মধ্যে তোলপাড়। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে নতুন করে চাঙ্গা হয়েছে 14 দলের শরিকদেরকে একরকম ভুলে গিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু এই সংকটে তাদেরকে পাশে রেখে নিয়েছে। এতে 14 দলের নেতারাও সন্তুষ্ট, তারা অনেকটা চাঙ্গা অনুভব করছে। তবে এই সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং 14 দলের শরিকরা বর্তমান সরকারের পরিচালন পদ্ধতি কিছু মন্ত্রীকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন। বিষয়টি তারা প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। পুরো আন্দোলনের ক্ষেত্রে কয়েকজনের ব্যর্থতা, অযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন 14 দলের নেতারা, আর এদের সমালোচনার বিষয়গুলো এবং ত্রুটিগুলো তারা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছেন। প্রথম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আসাদুজ্জামান খান কামাল এবার তৃতীয় মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বে আছেন। একজন সজ্জন ভদ্রলোক হিসেবে তিনি প্রশংসিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এতদিন ধরে একেবারে বিতর্কহীনভাবে দায়িত্ব পালন করছেন, কিন্তু এবার কোটা সংস্কার আন্দোলনে তার বিভিন্ন রকম ব্যর্থতার অভিযোগ উঠেছে। বিশেষ করে ঢাকায় বিভিন্ন পদায়নের ক্ষেত্রে সঠিক এবং যোগ্য ব্যক্তিদেরকে প্রধান করা হয়নি, এমন অভিযোগ করেছেন কেউ কেউ। গোয়েন্দা বিভাগের ব্যর্থতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দায় এড়াতে পারেন না বলে অনেকে মনে করছেন। অতিরিক্ত পুলিশ নির্ভরতা এবং যোগ্যতা ও পেশাদারিত্ব রক্ষায় পুলিশকে ঢেলে সাজানোর ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কথাটি বিভিন্নভাবে আলোচিত হচ্ছে। ৩. জুনায়েদ আহমেদ পলক। তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নিয়ে আওয়ামী লীগের ঘরে বাইরে তীব্র সমালোচনা হচ্ছে। বিশেষ করে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ার পর তার স্ববিরোধী বক্তব্য নিয়ে আওয়ামী লীগের নেতারা রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন। প্রথমে তিনি বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা দেওয়ার জন্য সরকারি ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে তিনি আবার বলেছেন তাণ্ডব ও নাশকতার কারণে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তার এই ধরনের স্ববিরোধী বক্তব্য বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এটি আওয়ামী লীগকে একটি বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে বলেই অনেকে মনে করেন। আর এই ধরনের মন্ত্রীদের উপর সরকার কিভাবে কতদিন নির্ভর করে সেই প্রশ্ন তুলেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনার সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।